আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমার কাছে একটা ফোন আছে। এটা হচ্ছে Redmi Note 8। এটা প্রবলেম হচ্ছে ডেড কন্ডিশন আছে, অর্থাৎ ওপেন হয় না। তো এটা কাস্টমার বলছিল যে ভাই এটা মাঝে মধ্যে ওপেন হইতো, মাঝে মধ্যে বন্ধ হয়ে যেত। তো এক টেকনিশিয়ান ভাই দেখছে, উনি দেখার পরে একবারও আর ওপেন হয়নি এরকম বলছিল। তো আমার কাছে এই অবস্থায় দিয়ে গেছে। তো দেখেন, ডেড সেট আসলে আমরা যারা টেকনিশিয়ান আছি, যারা কাজ করি, অনেক সময় আমরা একটু ঘাবড়ে যাই যে আসলে কি করব, কোত্থেকে কি হয়েছে না হয়েছে, কোত্থেকে শুরু করব এরকম। তো দেখেন, কিছু স্টেপ ফলো করলে আপনার ঘাবড়ানোর কোনো কারণ নেই। একদম ডেড সেট ওকে করা একদম ইজি, একদম সহজ। যদি এমন হয় যে আপনার সেটটা হঠাৎ বন্ধ হয়ে গেছে, অথবা বন্ধ চলতে চলতে বন্ধ হয়ে গেছে, অথবা আপনি চার্জে রাখছেন এসে দেখেন বন্ধ, এরকম যদি হয়, এই জাতীয় সেটগুলি যদি আসে, তো এগুলা ঠিক করা একদম ইজি হয়ে যায়। এই জন্য যেগুলার যে কোনো একটা পার্টস থেকে, যে কোনো একটা কম্পোনেন্টস বা যে কোনো একটা আইসি থেকে এই সমস্যাগুলো যে কোনো একটা, তো এই জন্য এগুলা কাজ করা অনেক সহজ হয়ে যায়। কিন্তু অনেক সময় এমন হয় যে ড্রপ ডাউন অথবা ওয়াটার ড্রপ, অথবা আপনার অন্য টেকনিশিয়ান ভাই দেখছে, দেখার পরে 3 মিনিট উঠাইছে, তারপরে একটু হিটমিট দিছে, এই জাতীয় সেটগুলি ঠিক করাটা একটু কষ্ট, একটু ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু এছাড়া নর্মালি যে সেটগুলি ডেট আসে ওগুলো ঠিক করা একদম ইজি, কিছু স্টেপ শুধু আপনাকে ফলো করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন, আপনার কাছে যখন একটা ডেট সেট আসবে, যখন আপনি সেটটা এখনো খোলেনি, হাতে নেওয়ার পরে আপনি সর্বপ্রথম এটা আই চার্জারে লাগাতে পারেন। তো আই চার্জার লাগানোর পর অনেক সময় দেখা গেছে আই চার্জারে 0.0 অ্যাম্পিয়ার, 0.1 অ্যাম্পিয়ার ওঠে, অনেক সময় 0.02 অ্যাম্পিয়ার ওঠে, এরকম অ্যাম্পিয়ার নেয়। অনেক সময় দেখা যাচ্ছে 0.6 উঠে দাঁড়া থাকে, অনেক সময় দেখা গেছে ফুল অ্যাম্পিয়ার নেয়, অর্থাৎ 1.6 অ্যাম্পিয়ার নেয়। তো এই যে অ্যাম্পিয়ার নেওয়ার যে এই সিস্টেমগুলো আছে, এই সিস্টেমের আলোকে আপনি বুঝতে পারবেন যে আসলে সেটটা কি সমস্যা হয়েছে। তো এইটা বোঝার জন্য আপনার জন্য ভিন্ন একটা ক্লাসই আছে, যেটা আই চার্জারের উপরে। আবার আই চার্জারে দেওয়ার পরে আপনি যেটা করতে পারেন, সেট খুলতে হবে। তো সেট খোলার পরে আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন, যে ব্যাটারি কানেক্টর খুলে দেখবেন যে ব্যাটারিতে চার্জ আছে কি না। এটা হচ্ছে সবচেয়ে আগে দেখা। অনেক সময় এমন হয়েছে যে অনেক টেকনিশিয়ান ভাই সেট নিয়ে আসছে, ভাই আমার সেট ওপেন হয় না, দেখেন তো এই সেটটা কাস্টমারের। তো শুধুমাত্র দেখছি যে ব্যাটারিতে চার্জ নেই, ব্যাটারি বুস্ট করে দেওয়ার পরে সেট ওকে, এরকম হয়েছে। তো এই জন্য সর্বপ্রথম ব্যাটারিটা দেখতে হবে। এরপরে আপনি যেটা করতে পারেন, আপনি পাওয়ার সাপ্লাইতে লাগাতে পারেন। তো পাওয়ার সাপ্লাইতে লাগানোর পরে কিছু স্টেপ, 4 থেকে 5টা স্টেপ আসে আমাদের সামনে। এর মধ্যে 1 নম্বর স্টেপ হচ্ছে যে আপনার পাওয়ার সাপ্লাই লাগানোর সাথে সাথে কিছু রিডিং চলে আসলো। তো এটাকে বলা হয় অটো রিডিং। তো অটো রিডিং আসলে আপনি কনফার্ম থাকেন যে আপনার সেটে কোনো শর্টিং প্রবলেম আছে, হয় পিপিএস লাইন শর্ট, অথবা আপনার বিআইও 1.8 শর্ট, অথবা যে কোনো আইসি শর্ট, এই জাতীয় অটো রিডিং আসলে। আর যদি অটো রিডিং না আসে, তখন আপনি পাওয়ার বাটন প্রেস করার পরে 4-5টা সিস্টেম আসে। যেমন কিছু সময় দেখা যাচ্ছে 7-8 উঠে দাঁড়া থাকে, কিছু সময় 1.5 উঠে দাঁড়া থাকে, কিছু সময় একদম ফুলফিল অ্যাম্পিয়ার নেয়, কিছু সময় একদম ওভার অ্যাম্পিয়ার নেয়, কিছু সময় একদম লো অ্যাম্পিয়ার নেয়। তো এগুলার জন্য আবার ভিন্ন আপনার পাওয়ার সাপ্লাইয়ের যে ভিন্ন একটা ক্লাস, সেটা আমাদের ভিন্ন একটা ক্লাসই আছে। তো সেখানে আমি দেখার পরে আপনাকে দেখতে হবে যে বিপিএস লাইন ঠিক আছে কিনা, ঠিক আছে। এরপরে দেখতে হবে আপনার পাওয়ার আইসি কাজ করছে কিনা। তো পাওয়ার আইসি কাজ করছে কিনা এটা দেখার জন্য আমরা 3টা পদ্ধতি অ্যাপ্লাই করি। একটা হচ্ছে যে বাক ভোল্টেজ চেক করা, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার পিএস হোল্ড চেক করা, তৃতীয় নম্বর হচ্ছে যে আমরা এই ডেট অবস্থায় সেটটা পিসিতে কানেক্ট করি। তো পিসিতে কানেক্ট করার পরে অনেক সময় এমন হয় যে অটো পোর্ট বানায়। তো অটো পোর্ট যদি বানায়, এর মানে আপনার পাওয়ার আইসি সম্পূর্ণ কাজ করছে, পাওয়ার আইসি কাজ করছে বিধি অটো পোর্ট বানাচ্ছে, বাকি সমস্যা অন্য কোথাও। তো অটো পোর্ট না বানালে আপনার পাওয়ার আইসি খারাপ এমনটা ভাবার দরকার নেই। তো পাওয়ার আইসি চেক করার যে বাকি যে অপশনগুলো আছে, যেমন পিএস হোল্ড চেক করা, তারপরে বাক ভোল্টেজ চেক করা, ওগুলো থেকে আপনাকে বুঝতে হবে পাওয়ার আইসি ঠিক আছে কিনা। তো আমরা এই সেটটা দেখি যে আসলে কোনখান থেকে সমস্যা হচ্ছে, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই চার্জারটা দেওয়া আছে। তো 6 নম্বর ফুটে আমরা দেখি কত অ্যাম্পিয়ার টানে। এই যে আমরা এখন ইনপুট দিলাম, দেখেন কোনো রকম অ্যাম্পিয়ার নিচ্ছে না, একদম 0 তো 0 হলে এমন হয় যে আপনার হয়তো চার্জিং পোর্টই খারাপ, এরকম হতে পারে।
অথবা ব্যাটারিতে একদম চার্জ নেই এরকম হতে পারে, অথবা চার্জিং পোর্ট থেকে বিবাস লাইন মেইন বোর্ড পর্যন্ত পৌঁছায় না এরকম হতে পারে, অথবা অন্য সমস্যা হতে পারে। তো আমরা এখান থেকে কি মোটামুটি কিছুই বোঝা যাচ্ছে না। তো আমরা এরপরে সেটটা খুলবো, সেটটা খোলাই আছে, এরপরে আমরা পাওয়ার সাপ্লাইতে দিব। হ্যাঁ, তো আমরা এই সেটটা এখন পাওয়ার সাপ্লাইতে দিলাম। পাওয়ার সাপ্লাইতে লাগানোর পরে কোনো রকম অটো এম্পিয়ার নেয়নি, একদম 0 আছে এম্পিয়ার। তো আমরা পাওয়ার বাটন প্রেস করি, দেখি কি আসে। হ্যাঁ, পাওয়ার বাটন প্রেস করার পরে 0.06769 অর্থাৎ 0.0676869 এর মধ্যে দৌড়াদৌড়ি করছে। পাওয়ার বাটন ছাড়ার পরে এখানে স্টেবল ছিল, ঠিক আছে। এর মানে হচ্ছে আপনার পাওয়ার আইসি পর্যন্ত চার্জ ভোল্টেজটা এম্পিয়ারটা পৌঁছাইছে, সামনে সমস্যা, পাওয়ার আইসির পরে সমস্যা, ঠিক আছে। তো আমরা এখন সেটটাকে টেবিলে ডায়াগনোসিস করে দেখব, আরও পাওয়ার আইসি কাজ করছে কিনা সেটা দেখব, ঠিক আছে। ওকে, তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব, মাল্টিমিটার ডিসি মোডে রেখে আমরা এটার ভোল্টেজটা চেক করব, ব্যাটারি ভোল্টেজটা। এখানে ব্যাটারি ভোল্টেজ 3.8 আছে, এর মানে হচ্ছে ব্যাটারি ওকে আছে। সেট ওপেন করার জন্য যে পরিমাণ ভোল্টেজ দরকার পুরোপুরি ভোল্টেজটাই ফোনে আছে। তো এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে যে এই সেটের বিপিএস লাইনটা ঠিক আছে কিনা সেটা একটু দেখব। তো বিপিএস লাইন বের করার জন্য আমরা কিছু সিস্টেম বলে থাকি। এর মধ্যে একটা হচ্ছে যে আপনি চার্জিং আইসির পাশেই আপনার বিপিএস কয়েল থাকে, ওখান থেকে বিপিএস লাইন চেক করতে পারবেন। তো বিপিএস লাইন চেক করার জন্য মানে বিপিএস ভোল্টেজ আছে কিনা বা বিপিএস লাইনে কোনো শর্টিং আছে কিনা এটা চেক করার জন্য আপনাকে সর্বপ্রথম চার্জে লাগাতে হবে। হ্যাঁ, চার্জে লাগাতে হবে অথবা ব্যাটারি লাগাতে হবে, দুটোর একটা দিয়ে আপনি চার্জে লাগিয়ে নিলাম আমরা। এখন দেখি এখানে বিপিএস ভোল্টেজ দেখেন, এখানে চার্জিং যে সেকশনটা আছে এই সেকশনটা খোলা অবস্থায় আছে। এই যে এখানে চার্জিং আইসি আছে পিএমআই 632। তো পিএমআই 632-এর এখানে পাশেই দেখেন এই যে একটা কয়েল আছে, এটা হচ্ছে আমাদের বিপিএস কয়েল। তো এই বিপিএস কয়েলের এখানেই আমাদের ভোল্টেজ পাওয়া গেলে বোঝা গেল বিপিএস ওকে আছে। তো এখানে দেখেন বিপিএস কয়েলের পাশে যে 3.9 ভোল্টেজ পাওয়া গেছে এই জায়গায়, এর মানে হচ্ছে বিপিএস ওকে আছে। তো বিপিএস সম্পূর্ণ ওকে থাকলে আমরা এখন দেখব যে আমাদের আমাদের পাওয়ার আইসি কাজ করতেছে কিনা। তো পাওয়ার আইসি কাজ করার জন্য আমরা তিনটা সিস্টেম বলে থাকি। এক নম্বর হচ্ছে যে বাক ভোল্টেজ চেক করা, 2 নম্বর হচ্ছে আপনার পিএসএল চেক করা, 3 নম্বর আপনার পিসিতে দিয়ে পিসি কানেকশন দিলে যদি অটো পোর্ট বানায় তাহলে বোঝা যাবে আপনার। তো আমরা বাক ভোল্টেজ চেক করার চেষ্টা করি। দেখেন এই সাইডে সাইড উঠানোর পরে এখানে দেখেন টিন এখনো উঠাই নাই, এর আগে টেকনিশিয়ান শুধু ওই পাশেই কাজ করছে, এই পাশে কোনো কাজ করে নাই। তো এখানে 1 2 3 4 5 6 7 8টা পাওয়ার কয়েল আছে। তো এই কয়েলগুলোতে আমরা ভোল্টেজ মাপার চেষ্টা করব। তো দেখেন এই জায়গায় এখানে দেখেন এখানে ভোল্টেজ আছে 1.3, এটা হচ্ছে আপনার এলডিও ভোল্টেজ। হ্যাঁ, এখানে 1.3 আছে, এখানে আছে 1.1, এটাও এলডিও ভোল্টেজ, লো এলডিও, আগেরটা ছিল হাই এলডিও। এখানে আছে 2, এ হচ্ছে হাই এলডিও ভোল্টেজ। এখানে আছে 0.6, এটা আমাদের পাওয়ার আইসির বাক ভোল্টেজ। হ্যাঁ, এখানে বাক ভোল্টেজ ওকে আছে। তারপরে এখানে এখানে 3.1, এটা বিপিএস, এখানে 3.1, এটা বিপিএস। এখানে বাক ভোল্টেজগুলো আছে এবং বিপিএস ভোল্টেজ আছে, এর মানে হচ্ছে আমাদের পাওয়ার আইসি কাজ করছে মোটামুটি আমরা কনফার্ম। তো এই সেটের পিএস হোল্ড চেক করতে পারি এরপরে। তো এই সেটের পিএস হোল্ড আমরা বর্নিও থেকে দেখে নেব, অর্থাৎ স্কিমেটিক থেকে দেখে নেব। এই যে কোয়ালকম সিপিইউর এই পাশে এই রেজিস্টারে পিএস হোল্ড দেখাচ্ছিল, এই রেজিস্টার। হ্যাঁ, এখানে দেখেন 1.7 রাখলে পিএস হোল্ড ওকে। হ্যাঁ, পিএস হোল্ড সম্পূর্ণ ওকে আছে। হ্যাঁ, আমরা এটা ডায়াগনোসিস করলাম। এক নম্বর আমরা অটো চার্জারে দিলাম, আই চার্জারে দেওয়ার পরে একদম 0 দেখাচ্ছিল, মানে কোনো রকম এম্পিয়ার নিচ্ছিল না। এরপরে আমরা পাওয়ার সাপ্লাইতে দিলাম, ওখানে দেওয়ার পরে আপনার
কোনো রকম অটো রিডিং ছিল না, অর্থাৎ শর্টিং প্রবলেম নেই। তো পাওয়ার সাপ্লাইতে পাওয়ার বাটন প্রেস করার পরে 67, 68, 69 এরকম উঠে দাঁড়িয়েছিল। পাওয়ার বাটন ছেড়ে দেওয়ার পরে এরকমই ছিল। বিপিএস লাইন মাপলাম, বিপিএস লাইন ওকে, বাক ভোল্টেজ মাপলাম, পিএসএফ মাপলাম, সব ওকে। তো আমাদের দেখেন পিছনে সবকিছু ওকে, পাওয়ার আইসি পর্যন্ত ওকে। তাই এখন সামনে সামনে আছে আমাদের সিপিইউ ইএমসি। হতে পারে সিপিইউ ডিসকানেক্ট আছে, ড্যাশ হোল্ড সমস্যা থাকতে পারে, অথবা ইএমসি ড্যাশ হোল্ড বা ডিসকানেক্ট সমস্যা থাকতে পারে, অথবা ইএমসি টোটালি ড্যামেজও থাকতে পারে। তো আমরা যেটা করব, ফার্স্টলি আমরা এটা সিপিইউটা রিবিল করব। তো এখন তো আমাদের বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ আসলে আমরা কাজটা শুরু করব ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আসেন আমরা সিপিইউটা রিবিল করি। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ তো আমরা সাকসেসফুল ভাবে এই সেটটা সিপিইউ রিভল করলাম, সুন্দরভাবে করলাম। তো এখন আমরা ইনস্টল করে দেখি যে আমাদের সেটটা রানিং হয়েছে কিনা। তো দেখেন সিপিইউ রিভল তো আমরা অবশ্যই করব। সিপিইউ থেকে ম্যাক্সিমাম সেটই সমস্যা হয়ে থাকে বর্তমানে, কিন্তু সিপিইউ রিভল করার আগে কিছু প্রসেসিং আমাদের জানা থাকা লাগবে। অনেক সময় দেখা গেছে আমার সেটে অন্য সমস্যা, কিন্তু আমি সিপিইউ রিভল করবো, তো হবে না। তো সেই জন্য এই প্রসেসিংগুলো অবশ্যই জানা থাকা লাগবে। তো দেখেন এই সেটটার যে প্রসেসিংগুলো আমি দেখালাম, এভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসিং দেখে তারপর একটা কাজ করেন, তো ইনশাল্লাহ হয়ে যাওয়ার কথা। তো আমি আশা করি যে আমার এই সেটটাও হয়ে যাবে। তো আমরা একটু দেখি, চার্জে লাগিয়ে দেখি। হ্যাঁ, তো আমাদের সেটটা দেখেন লোগো চলে আসছে। হ্যাঁ, চার্জ নিতেছে 57% চার্জ। তো আমরা একটু ওয়ার্কিং মোডে নেই, সেটা ওপেন করি। হ্যাঁ, আমাদের সেট রানিং মোডে চলে আসছে। তো যেটা বলছিলাম যে সিপিইউ রিভল করার ক্ষেত্রে অবশ্যই কিছু টেকনিক থাকা লাগবে, এবং কি সিপিইউ রিভল করার আগে কেন সিপিইউ রিভল করবো, সিপিইউতে সমস্যা কিনা। যেমন এই সেটটা আপনার পাওয়ার সেকশন ওকে ছিল, পিএসএল ওকে ছিল, এরপরে আমরা সিপিইউ রিভল করছি। তো এইভাবেই কাজগুলো করতে হবে। যারা ট্রেনিং করতে আগ্রহী, আমাদের এই সিপিইউ রিভল সহ এই কাজগুলো শিখতে আগ্রহী, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ট্রেনিং চলমান আছে ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।